ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে সবাই? আহ, আজকে টেস্ট পেপারে যে বারিকা ছিল গতকাল পর্যন্ত, যার যা সমস্যা আছে সমস্যাগুলো লেখো। সমস্যাগুলো লেখো। কি বর্ষণ, 4টার সময় ক্লাসে আসলো না কেন? হ্যাঁ, যার যা সমস্যা আছে অথবা যেখানে সমস্যা আছে এগুলো লিখে দাও। ওয়ালাইকুম আসসালাম বর্ষণ। তোমাদের কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, সমস্যা যদি না থাকে, গত ক্লাসে 3.5 করেছিলাম, 3.5 বের করো। 3.5। সকালবেলা কাটতে তোমার করতেছে না এখন হয়ে গেছে এক পরিমাণ বানাই আমরা কাকে খাই না 20 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। 20 নম্বর, 73 পৃষ্ঠার 20 নম্বর অঙ্কটা। 73 পৃষ্ঠার 20 নম্বর। মেন বইয়ের 73 পৃষ্ঠা বের করো। বর্ষণ কি লেখছ? কিছু বুঝি না, কি লিখছো এটা? খোলা দেখা যায়।
আচ্ছা, আমি লাইন থেকে বের হয়ে আবার আসতেছি, তোমরা আবার জয়েন করো, আবার সবাই জয়েন করো। বুঝে যায় এখন? এখন কি লেখা বুঝে যায়? ক্লিয়ার হয়েছে? তিয়াত্তর পৃষ্ঠার 20 নম্বর। আমাদের সাথে আর একটু চা খাবো? হ্যাঁ? এই জায়গার মতো অবস্থা। পড়া 73 পৃষ্ঠার 20 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো, কি লিখছে? একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয়। T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। মনে করি সমস্ত চৌবাচ্চা সমান এক অংশ। মনে করি সমস্ত চৌবাচ্চা সমান এক অংশ। এখন কি লেখা বোঝা যায় নাকি? মনিকা, লেখা ক্লিয়ার বোঝা যায়? মনে করি সমস্ত চৌবাচ্চা এক অংশ। প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা।
T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 অংশ চৌবাচ্চা। প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 অংশ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়, দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা, সুতরাং 1 মিনিটে খালি হয় 1/T2 অংশ চৌবাচ্চা। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/T2 অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/T2 অংশ। এই পর্যন্ত উঠানো হলে ওকে লেখো, মুসাফার উপরে লিখবো। সুতরাং প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 মাইনাস 1/T2 অংশ। যেটা দিয়ে পানি প্রবেশ করে এটাতে খালি হয়, যেটা দিয়ে পানি প্রবেশ করে ওইটা থেকে খালি হওয়াটা বাদ দিয়ে দিলাম, যেটা দিয়ে পানি প্রবেশ করে ওইটা থেকে যেটা দিয়ে পানি বের হয়ে যায় সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে পানি প্রবেশ করে 1/T1 অংশ আর পানি বের হয়ে যায় 1/T2, এত মাইনাস এত। সমান সমান আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমে লসাগু করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হবে। তাহলে লসাগু করি, কত হয় T1 T2, T1 এর সাথে T1 কাটা থাকে T2 মাইনাস T1 এত অংশ। তাহলে আমাদের মনে আছে বলছি 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ, 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। লেখার প্রথম দিকে দেখো, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় এত বিয়োগ এত অংশ, এটা হলে 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে কথাটা আমরা ঘুরাই লিখি, আসসালামু আলাইকুম, কেমন আছো? নতুন বাসার আমেজ তো আর নাই, নতুন বাসার আমেজ কি আর আছে? সবকিছু বন্ধ, এখন এমনি ট্রাই করতেছি। নতুন বাসার আমেজ ফিল করার সুযোগ আর পাই নাই, বুঝো নাই? আর তোমাদের বাসার ওদিকে হাবিব বিলায় কি কনফার্ম হয়েছিল করোনা ভাইরাসে মরছে না এমনি মরছে? আমি তো ওই যে কোচিং এ গাছে পানি দিতে আসি না ভয়ের চোটে।
হ্যালো, তাহলে এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। হ্যাঁ, এটাই হলো। হ্যালো, বাসার সবাই ভালো আছে? না না, গত 2 দিন আগে ওই ঘটনার পরের থেকে হয়। আমার আচ্ছা, আমি তোমার ফোন দিতেছি, আমার মোবাইল দেখো, অনলাইনে ক্লাসটা শেষ করে আবার ফোন দিতেছি, এটা ক্লিয়ার বুঝতেছি না। ক্লাস শেষ করে আমি আবার ফোন দিতেছি। সরি, একটা কল আসছিল, কলে চলে গেছিলাম। এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, সুতরাং এক অংশ পূর্ণ হয়, এক অংশ পূর্ণ হইতে সময় কম লাগে, নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা নিচে চলে যাবে। এটা 1 হবে t2 মাইনাস t1 মিনিটে। এটাই উত্তর। এক অংশ পূর্ণ হয় এত মিনিটে, নির্ণয়ের সময় এত মিনিট। সুতরাং নির্ণয় সময় এত মিনিট। এই হচ্ছে তোমার প্রশ্ন উত্তর। বলছিল চৌবাচ্চা নল দুইটা একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে? তাহলে নল দুইটা একসাথে খুলে দিলে এত সময় লাগবে, এত মিনিটে পূর্ণ হবে। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, এটা এইভাবেই থাকবে। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো, পরের অঙ্ক চলে যাই। এরপরে 22 নাম্বারটা, 22 নাম্বার 22, দেখো 22 নাম্বারটা পারো কিনা। বাইশ নম্বরটা পারলে বলো, না পারলে করে দেবো।
22 নম্বরটা কি পারো? পারলে বলো, না পারলেও বলো। পারলে ওকে লেখো, না পারলে না লেখো। আচ্ছা, বর্ষণ পারবা, থ্যাংক ইউ। অথই কি 22 নম্বরটা পারবা? নোভা 22 নম্বরটা পারো? নোভা। লিনা কি আসছিলা? লিনা আচ্ছা আসো, 22 নম্বরে চলে যাই। 22 নম্বর বলছে ক খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপ ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হবে। মনে করি ক পায় x টাকা, মনে করি ক পায় x টাকা, সুতরাং ক এর 2 গুণ, প্রশ্ন মতে ক এর 2 গুণ, খ এর 3 গুণ, গ এর 4 গুণ সব সমান। বলছে ক এর দ্বিগুণ সমান খ এর 3 গুণ সমান গ এর 4 গুণ, এরা পরস্পর সমান হয়। ক এর 2 গুণ, খ এর 3 গুণ, গ এর 4 গুণ। সুতরাং খ গুণ 3 সমান সমান x ইন্টু 2, এই যে ক এর মান হচ্ছে x, খ গুণ 3, খ ইন্টু 3, এই খ ইন্টু 3, ক ইন্টু 2, তাহলে ক এর মান ছিল x, x ইন্টু 2, বা খ সমান সমান 2x বাই 3, 2x বাই 3। আবার এখানে লেখো ক ইন্টু 2 সমান গ ইন্টু 4, তাহলে কি হলো গ ইন্টু 4 সমান সমান x ইন্টু 2। এই যে গ ইন্টু 4, গ ইন্টু 4 সমান x ইন্টু ক ইন্টু 2, এই ক এর মান হচ্ছে x, এই জন্য x ইন্টু 2, বা গ সমান সমান 2x বাই 4, কাটাকাটি করলে হয় x বাই 2। তাহলে ক হচ্ছে x, খ এর হইল 2x বাই 3, আর গ এর হচ্ছে x বাই 2। হয়েছে, উঠানো হয়েছে এই পর্যন্ত। এই পর্যন্ত উঠানো হইলে ওকে লেখো, এই পর্যন্ত উঠানো হয়ে গেলে ওকে লেখো। তাহলে ক এর ছিল x টাকা, সুতরাং
ক্রয়ের ছিল x টাকা, ক্ষয়ের ছিল 2x বাই 3 টাকা, গয়ের ছিল x বাই 2 টাকা। x বাই 2 সমান সমান 260 টাকা। তিনজনের মিলে 260 টাকা। কয়ের টাকা, ক্ষয়ের টাকা, গয়ের টাকা, তিনজনের টাকা মিলে হচ্ছে 260 টাকা। এবার সমাধানে যাই। বা 6, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ 6x, 3 দিয়ে 6 এর ভাগ করলে হয় 2, 2 দিয়ে গুণ করলে হবে 4x, 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 3, 3x সমান সমান 260। বা 13x বাই 6 সমান সমান 260। বা x সমান উপরে 13 ছিল, নিচে 6 যাবে উপরে, উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে। 13 দুগুণে 26, 0 0 কাটা, x সমান সমান 120। তাহলে x এর মান হচ্ছে 120। সুতরাং ক পায় 120 টাকা, খ পায়, এই যে ক্ষয়ের টাকা মনে আছে তোমাদের, 2 গুণ, খ পায় 2 ইন্টু 120, নিচে হবে 3, 2 ইন্টু x, x এর মান হচ্ছে 120, 2 গুণ 120 আর নিচে হচ্ছে 3, 3 দিয়ে 120 এ কাটলে হয় 40, 40 দুগুণে 80 টাকা। এর হচ্ছে 80 টাকা। আর গ পায়, এই যে তোমাদের মনে আছে গ হচ্ছে x বাই 2, তাহলে x এর মান হচ্ছে 120 বাই 2 সমান সমান 60 টাকা। এই হলো উত্তর। ক পায় 120 টাকা, খ পায় হচ্ছে 80 টাকা, গ পায় 60 টাকা। তেইশ নম্বর। 73 পৃষ্ঠার 23 নম্বর। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান সি টাকা। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সি টাকা। যেহেতু এখানে লাভ ক্ষতি
এক্স দিয়ে দেওয়া আছে, সেজন্য এক্স ধরা যাবে না। যেহেতু লাভ ক্ষতি এক্স দিয়ে ধরা আছে, তাহলে এক্স ধরা যাবে না, অন্য কিছু ধরতে হবে। এখানে আমরা ধরলাম সি টাকা, তোমরা অন্য যা খুশি এক্স ছাড়া যা খুশি তাই ধরতে পারো, কোনো সমস্যা নাই। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সি টাকা, সুতরাং x% ক্ষতিতে বিক্রয় মূল্য, x% ক্ষতিতে বিক্রয় মূল্য সি মাইনাস সি এর x%, সি মাইনাস সি এর x% সমান সমান সি মাইনাস সি এক্স বাই 100 100 সি মাইনাস সি এক্স। আবার 3x% লাভে বিক্রয় মূল্য, 3x% লাভে বিক্রয় মূল্য সি প্লাস সি এর 3x%, সি প্লাস 3cx বাই 100 লসাগু করে 100c প্লাস 3cx। তাহলে এটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য। এটা ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির চেয়ে লাভ কত বেশি? 18x। তোমার বইয়ের দিকে তাকায় দেখো, লেখা আছে ক্ষতির চেয়ে লাভে বিক্রয় করলে 18x টাকা বেশি বিক্রয় হয়। প্রশ্ন মতে 100c প্লাস 3cx বাই 100 মাইনাস 100c মাইনাস cx বাই 100 সমান সমান 18x। প্রশ্ন মতে এটা থেকে এটা বাদ দিলে থাকে 3x, সরি। এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য। লাভে বিক্রয় মূল্য থেকে ক্ষতিতে বিক্রয় মূল্য বাদ দিলে থাকে 18x। আচ্ছা, তোমাদের এগুলো যদি লেখা হয়ে যায় ওকে লেখাও, তাহলে এগুলো মুছে ফেলবো। এগুলো উঠানো হয়ে গেলে ওকে লেখো। নোভারটা পাইছি, বর্ষণটা পাইছি, মনিকাটা পাইছি, অফিসটা পাইনি এখনো। আচ্ছা, এবার সমাধানে যাই। সমাধান তো পারার কথা সবারই। সমাধান করে বা আচ্ছা, তোমাদের স্ক্রিনের ভিতরে যদি লেখা থাকে, স্ক্রিনের ভিতরে এই যে বিভিন্ন মানুষের লেখা আছে, এই লেখাগুলো যদি থাকে তাহলে উপরে হালকা একটু টাচ করো, লেখাগুলো চলে যাবে। তোমাদের স্ক্রিনের উপরে যদি লেখা থাকে, স্ক্রিনটা হালকা টাচ করো, সবগুলো লেখা চলে যাবে। তাহলে তোমরা পুরো বোর্ডটা একবারে দেখতে পারবা। যাদের স্ক্রিনের ভিতরে লেখা আছে, স্ক্রিনটা হালকা টাচ করো, তাহলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে।
সব লেখা চলে যাবে, বোর্ড একেবারে ক্লিয়ার দেখা যাবে। একশো আর একশো লসাগু হচ্ছে 100, 100 আর 100 লসাগু হচ্ছে 100। তো 100 সাথে 100 কাটা থাকে, এটা 100c প্লাস 3cx মাইনাস 100c মাইনাসে মাইনাসে প্লাস cx সমান 18x। 100c আর 100c কাটা, এটার সাথে এটা যোগ করলে হয় 4cx বাই 100 সমান সমান 18x। তো আমরা c এর মান বের করব, c এর মান। তো c এর মান বের করতে হলে এই পাশের সংখ্যা ওই পাশে গেলে উল্টা হয়, নিচের 100 উপরে যাবে আর উপরের 4x নিচে যাবে, উপরে 4x যাবে নিচে আর নিচের 100 যাবে উপরে। তাহলে x এর সাথে x কাটা, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 50 দুগুণে 100 বা c সমান সমান 5 নং 45। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা, এটাই উত্তর। কেউ যদি না বুঝে থাকো তাহলে কল করতে পারো, নিচে কল অপশন আছে, কল করতে পারো কারো বুঝতে সমস্যা হলে। যারা ভোট দাও নাই, কে কে আয়সা ভোট দাও নাই, ভোট দাও। সবার উঠানো শেষ। এরপরে এসে খুবই গুরুত্বপূর্ণ 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে খেয়াল করবা। 32 নম্বর, মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট x%। মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট x%। আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনি সব কিছুর উপর ভ্যাট দিতে হয়, সেটা জানো অথবা না জানো। দেখবা যে পণ্যের গায়ে লেখা আছে, তোমরা যে শ্যাম্পু কিনো শ্যাম্পুর গায়ে ভ্যাট সহ লেখা আছে, বিভিন্ন বস্তুর গায়ে লেখা আছে। তোমরা যে কয়েল কিনো সেখানেও ভ্যাট সহ লেখা আছে, অর্থাৎ ভ্যাট দিতে হয় সবকিছুতে। তুমি যে দোকান থেকে মিষ্টি কিনো সেখানেও ভ্যাট দিতে হয়।
তাহলে ভ্যাট কত x%, অর্থাৎ 100 টাকায় x টাকা ভ্যাট দিতে হয়। একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করে, ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করে, তাকে কত ভ্যাট দিতে হবে, তাকে কত ভ্যাট দিতে হবে, শুধু এটা আমরা বের করব। মনে করি ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য, ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য সি টাকা। ভ্যাট বাদে অর্থাৎ তুমি ভ্যাট দেবে না, জাস্ট মিষ্টি কিনলে, শুধু মিষ্টির দাম হচ্ছে সি টাকা, শুধু মিষ্টিটার দাম হচ্ছে সি টাকা। এখন তুমি কত ভ্যাট দিবা, x%। সুতরাং ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য, ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য সি প্লাস সি এর x%, ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য সি প্লাস সি এর x% সমান সমান সি প্লাস, উপরে হচ্ছে cx, নিচে 100, 100c প্লাস cx, ঠিক আগেরটার মতোই, টাকা 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 সহ মিষ্টির বিক্রয় মূল্য এত টাকা, ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য এত টাকা। এবার তোমরা বইয়ের দিকে খেয়াল করো, বইয়ে বলছে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা, ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা, আর আমরা বলছি ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, অর্থাৎ এইটা আর পি টাকা সমান। প্রশ্ন মতে 100c প্লাস cx বাই 100 সমান সমান p। এটা হচ্ছে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য, আর পি হচ্ছে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য। যেহেতু দুইটাই ভ্যাট সহ, এটাও ভ্যাট সহ, ওইটাও ভ্যাট সহ, এটা হচ্ছে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য, আবার পি হচ্ছে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য, এই জন্য এই দুইটা হচ্ছে সমান। বা সি কমন নেই, থাকে 100 যোগ x বাই 100 সমান সমান p, বা সি সমান 100p, আর নিচে থাকে 100 যোগ x। এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে সি এর মান, সি এর মান হচ্ছে এত p বাই এত। এখন তোমাদের মনে আছে সি মানে কি, ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য সি টাকা, সি মানে হচ্ছে ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য, ভ্যাট বাদে, তাহলে এটা হচ্ছে ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য। সুতরাং ভ্যাট সমান সমান পি মাইনাস সি, ভ্যাট সমান সমান হচ্ছে পি মাইনাস সি। কিভাবে, ভ্যাট পি হচ্ছে ভ্যাট সহ, পি হচ্ছে ভ্যাট সহ, আর সি হচ্ছে ভ্যাট ছাড়া। তো ভ্যাট সহ বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে দিলে ভ্যাট থাকে, ভ্যাট সহ বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ভ্যাট থাকে, তাহলে ভ্যাট সমান সমান পি মাইনাস সি, সমান সমান পি মাইনাস সি এর মান কত, এই যে সি এর মান ছিল, এটা সি এর মান, আমরা সি এর জায়গায় সি এর মানটা বসাই দেই, 100p বাই 100 যোগ x, লসাগু করো, লসাগু 100 যোগ x
এই পি দিয়ে এই দুটারে গুণ করলে হবে 100p যোগ px মাইনাস 100p। 100p কাটা, উপরে থাকে px, নিচে থাকে 100 যোগ x, এটাই হচ্ছে ভ্যাট। আচ্ছা, লেখা কি দেখা যায় না? তাহলে 100p কাটা, শুধু থাকে px আর নিচে হচ্ছে 100 যোগ x, এটাই ছিল ভ্যাটের পরিমাণ। তাহলে আমরা ভ্যাট বের করলাম, ভ্যাটের পরিমাণ। তোমরা বইয়ের দিকে তাকায় দেখো, এখানে প্রশ্ন আছে দুইটা, একটা হচ্ছে ভ্যাট কত দিবে, আর একটা হচ্ছে ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। এটা ছিল ভ্যাট, আর এরপরে বলছে ভ্যাটের পরিমাণ। সুতরাং ভ্যাটের পরিমাণ সমান, ওই যে ওখানে px ছিল, p এর মান হচ্ছে 2300 আর x এর মান হচ্ছে 15। p এর মান হচ্ছে 2300 আর x এর মান হচ্ছে 15, নিচে আছে 100 যোগ x, 100 যোগ 15। আমরা শুধু মানগুলা বসাই দিলাম, তাহলে 2300 গুণ 15 আর নিচে হচ্ছে 115, 100 সাথে 15 যোগ করলে হবে 115। এরপরে তোমরা গুণ ভাগ করে দেখো, এটা উত্তর হচ্ছে 300। ভ্যাটের পরিমাণ 300 টাকা। এই হলো সম্পূর্ণ অঙ্ক। দেখো সম্পূর্ণ অঙ্কটা বুঝছো কিনা, কারো যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করতে পারো। হ্যাঁ, নোবারটা ওঠানো শেষ। হাতে সময় আছে 2 মিনিট। বসনের খবর নাই, অথই খবর নাই। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাসাইনমেন্টগুলো যেন ঠিকঠাক মতো পাই, ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্টগুলো করবা। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।